to which topic we have finished? Do you remember? ম্যাম সার্জনা হোসেন ঐশী প্রেজেন্ট ভার্সিটিতে আসার কারণে অ্যাকচুয়ালি নেট পাচ্ছিলাম না, তাই জয়েন করতে দেরি হয়ে গেছে। ইউনিভার্সিটিতে গিয়েছেন আপনি? জি Why? ম্যাম। ক্লাসে বসে ক্লাস করছেন? আইডি কার্ড ওঠানোর জন্য। আইডি কার্ড নেওয়ার জন্য ঠিক আছে, বাট টাইমটা কখন ছিল? বাসায় চলে যাওয়া উচিত ছিল ইমিডিয়েটলি, যেহেতু ক্লাস। কিংবা এমন একটা জায়গায় ম্যাম বসেন যেখানে মাত্র পেয়েছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এমন একটা জায়গায় বসেন যেখান থেকে আপনি নেট কানেকশন পেতে পারেন। এখন ইউনিভার্সিটিতে তো আসলে যেহেতু এখন ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস গুলো উইদিন ইউনিভার্সিটি হচ্ছে না, হতে পারে ওই যে আপনাদের যে ওয়াইফাই কানেকশন, ইউনিভার্সিটির ওয়াইফাই কানেকশন হয়তো বা আনরিপেয়ার্ড থাকতে পারে, ফিক্সিং হতে হয়তো একটু টাইম লাগবে। ম্যাম আমার নেট নেট কিনেছি, নেটে মানে মোবাইল ডাটা দিয়েই চালাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Okay, Siar or anyone, up to which topic we have completed, please remind me. ম্যাম টাইম ম্যানেজমেন্ট পর্যন্ত পড়ানো হয়েছিল। Managerial skills শেষ করেছি, right? ইয়েস ম্যাম। Okay, Yes, so ma'am. today we are going to start with the term management, science or art. Um, so what do you think? Is management science or art? Before giving your comments, just think in this way, that what is science and what is art. Then easily you will get the answer. Tell me, what is science? সায়েন্স কি নিয়ে কাজ করে? Ma'am, discovering new things, discovering new, ডিসকভারি inventing নিউ new থিং। ideas. ওকে, আচ্ছা এখন এই যে ডিসকভারি বললেন, ডিসকভারি নিউ থিং অর ইনভেন্ট সামথিং, Yes, ইনভেন্ট ma'am. করে, যে যে কোনো জিনিসই ইনভেন্ট করে, সেটা কেন করে? ফর এক্সাম্পল And আমরা মোবাইল ফোনের কথা things বলছি, of এটা our একটা life. সায়েন্টিফিক ইভলিউশন, তাই না? একটা ইনভেনশন মোবাইল ফোন। এখন মোবাইল ফোন কেন, হোয়াই মোবাইল ফোন? To make our life easier. মেক আওয়ার লাইফ ইজিয়ার, দ্যাট মিনস দ্যার ইজ আ লজিক, রাইট? দ্যার ইজ এ Yes, লজিক, লজিক ছাড়া কাজ হচ্ছে না, সো দ্যার ইজ এ লজিক। তার মানে যে ধরনের অ্যাক্টিভিটিস এর লজিক আছে, রেশনালিটি আছে, সেগুলো সায়েন্সের মধ্যে পড়ছে। আর কি হতে পারে? Ma'am, systematic. সিস্টেম্যাটিক ওয়ে। ওকে, ইয়েস, দ্যার কুড বি আ প্রসেস অর সিস্টেম্যাটিক ওয়ে। আর Ma'am, objective হবে। কোয়ান্টিটেটিভ। মোবাইল ফোন যে তৈরি করা হলো, এটা কি কাইন্ড অফ কম্পিউটার? কম্পিউটার কি দিয়ে তৈরি হয়? অ্যালগোরিদম, ম্যাথমেটিক্যাল ইস্যু। ওকে, অ্যালগোরিদম ছাড়া কম্পিউটার হয় না। কম্পিউটারে যে ইস্যুগুলো ইনপুট দেওয়া আছে, সেগুলো অ্যালগোরিদম ইউজ করে। So here computing, or you can say quantitative issue. So if there is any task which includes logical sequence, systematic way, or quantitative issues, that those are actually termed as science. Now think in this way. Is management follow any aspect from this? ম্যানেজমেন্টের সাথে এই যে তিনটা টার্ম আমরা বললাম, এই তিনটা টার্মের কোনোটা কি রিলেটেড? ম্যাম সিস্টেমেটিক ওয়ে। ম্যাম সিস্টেম। Systematic. Okay, systematic way related, logic related, reason related না, problem solving এর জন্য স্কিল দরকার, রোল প্লে করে, সো লজিক রিলেটেড। ইভেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কোয়ান্টিটেটিভ আছে না, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ক্যালকুলেশন, দ্যাট মিনস ম্যানেজমেন্ট ইজ সায়েন্স। ওকে, নাও আর্ট। হোয়াট ইজ আর্ট? ভেরি গুড। ওকে, ইমাজিনেশন অর থিঙ্কিং। আর কি হতে পারে আর্টের সাথে? আর কি রিলেটেড?
ক্রিয়েটিভিটি প্রকাশ করা। Creativity, right? Creativity. Then আর কি আর্টের মধ্যে আর কি কি থাকে? বিউটিফিকেশন থাকে না? Yes, ma'am. জাস্ট আমি সিম্পল ওয়েতে বললাম, এক্স্যাক্টলি বিউটিফিকেশন টার্ম ইউজ হবে নট নেসেসারি, জাস্ট মানে অ্যারেঞ্জমেন্ট আমরা বলতে পারি, অর্গানাইজড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু বিউটিফিকেশন। ওকে, সো ম্যানেজমেন্টের মধ্যে ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, বিউটিফিকেশন, or you can say arrangement, time bound, these are related to art definitely. Ma'am, You have already conceptual ideas. right, conceptual ideas. Okay, for example, যেমন নরমালি আমরা যখন কোনো কিছু ড্র করি, পিকচার ধরে নিচ্ছি, পিকচার ড্র করার আগে কিন্তু আমরা চিন্তা করি যে কোনটার পরে কোনটা আমি বসাবো বা কিভাবে আমি এটাকে প্রায়োরিটি সেট করব। আর আবার কালার কম্বিনেশনের ক্ষেত্রে চিন্তা করছি কোন কালারের সাথে কোনটা ভালো লাগবে। দো different type of drawings we actually imagine from our concept, that's true, but our concept is actually building up, or our concept has been developed already from our learning from the society. Okay, so art actually related to the projection or imagination, thinking, expressing creativity, beautification, or orderliness, or arrangement, or conceptual issues. And even these are also related to communication, because whatever you are doing, if you cannot express properly through the picture, that means you are not able to communicate, right? So communication is a part of art. When we become immersed after watching an art, when we become immersed after watching an art or drawing, একটা ছবি দেখে, একটা পিকচার কিংবা একটা ফিল্ম, একটা ড্রামা, হোয়াটএভার, যে কোনো একটা জিনিস দেখার পরে আমরা কেন অ্যামাজড হই? কি কারণে আমরা সারপ্রাইজিং ফিল করি? কখন ফিল করি? টেল মি। বুঝতে না পারলে কি আপনি অ্যামাজড হবেন? নো ম্যাম। Exactly. That means if you understand the things, then you will feel amazed, surprised, shocked, or even any kind of feelings. That means art actually must be related to convey the message. That means communication. So management is also includes these terms. That means in a nutshell we can say, okay, management is both science and art. Is it clear to you all? ইয়েস ম্যাম। Okay, now let's see what Griffin has mentioned for us. Management, science or art? According to Griffin, management is both the science of management and the art of management. So, the science of management assume that problems can be approached using rational, logical, objective, and systematic ways. Here, objective means quantitative issues and also qualitative issues, both terms. Science of management also includes or require the technical, diagnostic, and decision making skills and techniques to solve the problem. সায়েন্সের সাথে ডিল করার জন্য যেহেতু আমাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকতে হয়, যেমন আমি অ্যালগোরিদমের কথা বলেছি, অ্যালগোরিদমের ব্যাপারটা যে না জানে সে কিন্তু কম্পিউটারের সফটওয়্যার কিংবা কম্পিউটার যে অ্যাপস ক্রিয়েট করার যে ক্রিয়েশন সেগুলো সে পারবে না। সো দ্যাট ইজ টেকনিক্যাল স্কিল ফর দ্যাট থিং। Not only this, we know technical means any specialized knowledge, right? So if you deal with any kind of problem, and if you do not know, or if you do not have the technical skill to identify the reasons behind the problem, that means you cannot perform the task properly, or you cannot solve the problem. Okay, so science management also includes, that means the science part of the management includes technical, diagnostic, and decision making skills and techniques to solve the problem. So we can say management is a science. Again, the art of management means when managers make decisions and solve problem by using their experience, by using their capability to imagine, intuition, instinct, or and personal insight, then it is termed as art of management. That means it's related to art. So for example, একটু আগে আমি যেমন বলেছি ছবি আঁকার কথা, পিকচার ড্র করার কথা, আমি যখন কোনো ফর এক্সাম্পল আমি যদি কোনো সিনারি ড্র করতে চাই, যে কোনো ভিলেজ সিনারি, if I do not have any experience related to the outlook of a village, আমি কখনো ভিলেজে যাইনি এবং আমি জানি না ভিলেজ কেমন হয়, কিংবা if I do never watch any village object in television or any other areas, I won't be able to draw.
Okay, so that's related to my experience. So anyhow কোথাও থেকে না কোথাও থেকে আমি শিখেছি, then I can apply that thinking in my work. Okay, so at the same way, in case of management, management is also art because it's actually includes the problem solving and decision making related to intuition. Intuition means sixth sense or gut feeling or imagination capability or prediction capability. It's also related to experience and inner belief instinct. It's also related to your personal qualification, that whether you have the ability to predict future for a longer issue up to longer time. That's part of management. It's, and these are termed as art of management. And art of management also use conceptual skill, communication skill, interpersonal skill, time management skill to accomplish the task which associated with the managerial functions. That's why management can be termed as both science and art. Is it clear to you all? Yes, ma'am. Okay. So now we are moving to the next topic, scope of management. So what do you think? Where management can be used? ম্যানেজমেন্ট কোথায় কোথায় ইউজ করা যায়? ম্যানেজমেন্ট ফাংশনস গুলো অর্গানাইজেশনে অর্গানাইজেশনে ইউজ করা যায়। আর যে কোনো বিজনেস ইন্ডাস্ট্রি সো বিজনেস তো অর্গানাইজেশনই সেম। বিজনেস ইজ ওয়ান টাইপ অফ অর্গানাইজেশন। আর কোথাও ইউজ করা যায় না? Actually, management can be utilized everywhere. স্টাডি স্টাডির ক্ষেত্রে হ্যাঁ, স্টাডি, পার্সোনাল লাইফ ম্যানেজমেন্ট, এভরিওয়্যার, সব জায়গায় ম্যানেজমেন্ট আছে। ইভেন চিন্তা করেন, আপনাকে মান্থলি পকেট মানি দেওয়া হয়, এই পকেট মানিকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন এবং কোন ওয়েতে ইউটিলাইজ করলে আপনার ওয়েস্টেজ হবে না, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে প্ল্যান করতে হয়। প্ল্যানিং, ডিসিশন মেকিং, অর্গানাইজিং and even relating to motivation, controlling everything. For example, মান্থলি একটা পকেট মানি দেওয়া হচ্ছে, সেখানে আপনার একটা টার্গেট সেট করে দেওয়া হয়েছে। আপনি মান্থলি পকেট মানি পাওয়ার পরে যে যে নেসেসিটি গুলো লাস্ট মান্থে অ্যারাইজ করেছিল, সেগুলো আপনি পারচেজ করবেন কি করবেন না, কত বাজেটের মধ্যে পারচেজ করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনি প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এ করে ফেলছেন। এরপর বাজেট অনুযায়ী আপনি মানিগুলো অ্যালোকেট করলেন, কোন কোন কাজের জন্য কত টাকা। এরপর আপনি মোটিভেশন ফিল করবেন যে সেগুলোকে সেভ করার জন্য আমি কি কি টেকনিক ফলো করতে পারি, কত টাকা সেভ করা যাবে কিনা আদৌ, অথবা কোনো কোনো সেগমেন্টে সেভ করা না গেলে সেটার জন্য আমি আর কি কাজ করতে পারি যাতে আমার মানিটা কিছুটা সেভ না হলেও অ্যাটলিস্ট যাতে আমাকে মান্থের শেষে না মানে মানিলেস যাতে না থাকতে হয়। দেন কন্ট্রোলিং হচ্ছে যে আপনার প্ল্যান অনুযায়ী যে কাজটা আপনি শুরু করেছিলেন, যেভাবে পুরো মান্থটা কন্টিনিউ করেছেন ঠিক হয়েছে কিনা, নাকি কোথাও কোনো প্রবলেম হয়েছে, অন্য কোনো ফ্রেন্ডের কাছ থেকে কিংবা অন্য কারো কাছ থেকে এক্সট্রা লোন নিতে হয়েছে কিনা। সো এই কন্ট্রোলিং এ এসে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার শর্টকামিংস কি ছিল, যাতে নেক্সট মান্থে আর এটা না আসে। ওকে, সো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু আপনার ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে পড়ছে। অ্যাট দ্য সেম ওয়েতে family management যদি হয়, আপনি family leader, in that case you have some aspect and you need to continue with the management function. So overall management actually practiced in everywhere. But if we talk about organization or business activities, we can say that a variety of organization can deal with the management. So no matter whether the organization is for profit-oriented organization or non-profit oriented organization, they must utilize the management or they need to deal with the management. So in case of profit-oriented organization, it means they are established for making profit. They could be different large business organization or small business or startup business organization, even international business organization who are making profit. There is management. There actually management is practicing in those organizations. Beside profit-oriented organization, non-profit organizations like government organization, educational institutions, healthcare institutions, or non-traditional different community like environmental protection community, they have also management functions because they need to manage every functions to perform effectively and to complete their goal. Though they are not for making the profit, but at least they are for serving the society.
and there is a specific time for every function to effectively done. And as they want to ensure the effective service or better as they work for the betterment of the society, so definitely they must practice management. Is it clear to you all the scope of management? These are just example. You can see the example. Okay. ম্যাম পার্টি প্ল্যানিং কি হইতে পারে না? Yes, that's actually not part of organization, but that's actually your personal management. Okay, যে আপনি কোনো ইভেন্ট প্ল্যান করলেন, হতে পারে বার্থডে পার্টি কিংবা কোনো সেলিব্রেশন। ওকে, in that case it's also part of management. Is that clear? ইয়েস ম্যাম। Okay. Okay, now next topic. Characterize the new workplace that is emerging in today's organization or in organization today. That means previously how the organization has been managed, now it has been changed. Think in this way: previously different organizations were relying on manual work, that means especially handwritten document. Okay, hate likhe document. Even entering into the office at that time, they need to filing up the information, that means the time of entering office and date by their hand in the register book. Register book maintain hoto তখন office enter করার সময়, even when they are leaving they are doing the same thing in the register book. Nowadays it has been completely changed. Just think how it has been changed now. Just one punch machine and the card, that means employee ID card, is enough to record their entry time and leaving time. So this is just only the technological innovation which has been replaced in organization. Beside this, not only technological things but also some other kinds of issues have been changed for rigorously from the previous time than today. Okay, that means now it has been completely changed than the previous time. So the new workplace is characterized by workforce expansion and reduction. Previously, the workforce reduction, expansion, these were not practicing. Just the people who need job, they were coming to the organization, they were doing the job, and when they don't need, they leave the job. But nowadays, it has been traced out that how many employees are entering and how they are leaving, why they are leaving, কতজন জয়েন করছে এবং কেন, অনেকে যারা লিভ করছে কেন লিভ করছে, এবং কখনো কখনো এমপ্লয়ি হয়তো এমপ্লয়ার আর অর্গানাইজেশন হয়তো এমপ্লয়িকে লিভ করতে বাধ্য করছে. সো দিজ আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট দ্যান দ্য প্রিভিয়াস টাইম. Previously, it was considered that employees are joining in an organization as permanent employee. Nowadays, there is no such kind of issue that if you get a job, it is permanent. It's actually completely based on your performance. If you are able to show your excellent performance, then you will be retained by the organization. But there is no such kind of commitment that organization will keep you for the long time and you are performing continuously poor performance. So based on performance, you can secure your job. So there is no stability in the job. So in this way, new workplace has been emerged. Even in terms of employee category, diversified employees are now entering into the job. That means previously it was considered that only male employees are dominating, few female employees are working. Even if we think about the primitive time, at that time maybe there were no female employees even. So in this time, if you notice that maximum organizations, they have a specific percentage of female employees in their workplace. In terms of diversity, even employees are from different religious background, regional background, different ethnicity, and tribal people are working too. So in this way, we can say that yes, diversified peoples are now working in different organizations, so it's the part of new workplace. Organization change is also common nowadays because of information access, because of different new ways of conducting activities, new process, and even employees are also appreciating to generate new ideas to complete the functions. In this way, we can categorize that yes, organizations are actually shifting toward the new movement, or they are actually practicing new things. So overall, we can compare the traditional workplace with the new workplace. So here you see traditional workplace in terms of organizational workplace, managing functions or the employees' instructions, guidelines were kind of command basis and control basis, which have been shifted by the employee participation.
So employees are now involving in their job, and if they feel any kind of innovative ideas, they can share their ideas with their managers, and they can express their thought, or they can present their opinion in front of managers. And managers are also appreciating their thought. That's why they are getting more involved with their job. They know what to perform and when to perform. Sometimes they can also generate some creative ideas to perform the task. Even as I have already mentioned that previously job nature was stable, that means fixed, permanent. Nowadays, it is temporary. Previously, in organizational environment, that means communication, instruction, or even order given from the top level was kind of inflexible, rigid. Management functions or managerial instruction was kind of rigid. Nowadays, it has become flexible. That means employees now feel more free to communicate with their supervisors, managers, or even with their people surrounded by them. So now the organizational situation is more flexible than previous time. In this way, new workplace has taken the place of traditional management functions or traditional organizational nature. Is it clear to you all? Yes, So ma'am. you may ask the question that how, what do you think that how workplace or the organizational workplace has been changed than previous time? In that case, you have to explain or you have to describe the information along with example. I think it will be easier to write, isn't it? Okay, so that's all about our first chapter up to today topic from the first chapter. If you have any query, you can ask question. Then we will move to the next chapter. Do you have any query? No query. Okay, so we are starting our new chapter, chapter 2. Chapter 2, traditional and contemporary issues and challenges. Listen, everyone. From chapter 2 and chapter 1 and chapter 2, there are informations in your assignment. That means assignment topic গুলো অনেকটা chapter 2 আর chapter 1 এর সাথে ম্যাচ করছে. So whenever you are preparing assignment, you are not permissible to copy information from the book. Okay, and it's actually more appreciable if you collect information from different articles. Okay, which I have already mentioned in your guideline. যদিও গাইডলাইনে আমি একটা এক্সাম্পল দিয়েছি ইনটেক্স সাইটেশনের বই থেকে, এটা নিয়ে আমি একটু পরে বলছি, ক্লাসে পরে একটু আপনাদের আইডিয়া দিব এই সম্পর্কে। বাট যেহেতু টপিকগুলো চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 থেকে, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। আর চ্যাপ্টার 2 এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে কোয়াইট হিস্ট্রিক্যাল ইনফরমেশন, দ্যাট মিনস ডিফারেন্ট এরা বা ডিফারেন্ট টাইমে ম্যানেজমেন্ট কন্ট্রিবিউশন কে কোন কন্ট্রিবিউশন গুলো করেছে, কোন রিসার্চার কোন কন্ট্রিবিউশন গুলো করেছে, সেগুলো চ্যাপ্টার 2 তে মেইনলি ফোকাসড হয়েছে। সো এই ইস্যুগুলো নিয়ে কোশ্চেন কিভাবে আসতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর কোশ্চেন হয় অ্যাকচুয়ালি এমসিকিউ ট্রু ফলস টাইপের। সো এই জন্য এগুলোর সাথে অ্যাসাইনমেন্ট করাটাও বেটার। এই জন্য আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের টপিকে ডিফারেন্ট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি থিওরিটিক্যাল আসপেক্ট গুলো মেনশন করেছি। ওকে, তো যখন আপনারা এগুলো প্রিপেয়ার করবেন, ট্রাই টু কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার সোর্সেস, নট ফ্রম এক্স্যাক্টলি ফ্রম দ্য বুক। ওকে, আর আদার সোর্স থেকেও কালেক্ট করলে সেগুলো মডিফাই করে নিজেদের মতো লিখতে হবে। ডু নট এক্স্যাক্টলি কপি। এক্স্যাক্টলি যে কপি করে নিয়ে আসবেন ওয়েবসাইট থেকে, এটা কিন্তু অটোমেটিক্যালি সফটওয়্যার ক্যাচ করে ফেলবে এবং আপনাদের প্লেজারিজম চলে আসলে দেন অ্যাসাইনমেন্টে 0 আসবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। Okay, so we are starting with the chapter 2. Chapter 2 is traditional and contemporary issues and challenges. Again, I'm going to tell you that it's actually relevant to different historical contribution by different people regarding managerial functions. So in this chapter, what we are going to focus, in this chapter, we will try to understand the importance of theory and history in management, different management perspectives. These are actually different category of contribution made by different researcher people. Okay, so classical management perspective, behavioral management perspective, quantitative management perspective,
integrating management perspective, and finally contemporary management issues and challenges. So these issues we will learn from this chapter. Here you see history in management. এখানেও historical কিছু time দেয়া আছে, time অনুযায়ী contribution and everything. These are actually most of the cases there are historical investments. Okay, that means contribution, different researchers, previous researcher contributions are mentioning here. And integration means actually combining these three things. Okay, finally contemporary is actually modern or current issues relevant to managerial functions. So these things we will learn from this chapter. First thing, yes, কেউ কিছু বলছিলেন? অ্যাসাইনমেন্টে আমরা হার্ভার্ড স্টাইল রেফারেন্সিং দিব। সরি সামিউন, আরেকবার বলেন। ম্যাম রেফারেন্সিংটা অ্যাসাইনমেন্টের ওটাকে হার্ভার্ড স্টাইল দিব। আচ্ছা, রেফারেন্সিংটা তিনটা, যে কোনো তিনটা স্টাইল আছে, মানে খুব রিনাউন্ড তিনটা স্টাইল, তার মধ্যে যে কোনো একটা আপনারা ফলো করবেন, সবগুলোতে একই রকম থাকতে হবে। হার্ভার্ড স্টাইল ফলো করতে পারেন, এপিএ একটা আছে, এপিএ এটা ফলো করতে পারেন, আরেকটা হচ্ছে এওএম, এটাও ফলো করতে পারেন। যদিও এপিএ আর এওএম এর মধ্যে তেমন একটা ডিফারেন্স নেই, এটাও ফলো করতে পারেন। তবে তিনটাই অনেকটাই কাছাকাছি, কিছুটা চেঞ্জ থাকে। যে কোনো একটা আপনি যদি এটা ফলো করেন তাহলে সবগুলোতে এটা, যদি হার্ভার্ড ফলো করেন তাহলে সবগুলোতে হার্ভার্ড ফলো করবেন, এইভাবে। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে Okay, so we have already started our chapter 2. First thing is related to the importance of theory and history. Okay, now you people first tell me the course which you have actually which you are learning now and which you have already learned in your previous semester. There are different courses which includes only the descriptive type ideas, which you termed as theoretical course. Now you people tell me, is there any importance of theory? Theoretical course এর কোনো importance আছে? What do you think? ইয়েস ম্যাম। How? ম্যাম থিওরি যদি আমরা ঠিক মতো না বুঝি তাহলে তো আমরা ওটা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো না। Right, thank you. পড়তে Yes. হবে। সো আমরা অনেক সময় বলি যে আমার মেমোরাইজেশন ক্যাপাবিলিটি নেই, আমি কনসেপচুয়াল স্কিলে বিলিভ করি, আমি মেমোরাইজ করতে চাই না। এটা ট্রু, কিন্তু আপনার এই যে কনসেপচুয়াল স্কিলটা, এই কনসেপ্টটা কে ড্র করেছে? এই কনসেপ্টগুলো, যেমন আমরা ম্যানেজমেন্টের টার্ম পড়লাম, এটা তো আমরা নিজেরা তৈরি করিনি। যারা আগে প্র্যাকটিস করেছে বা যারা এই আইটেম বা যে টার্মটাকে আইডেন্টিফাই করেছে, ইনভেন্ট করেছে, তারা আমাদেরকে ডিফাইন করে দিয়েছে যে ব্যাপারটা হচ্ছে এই, এবং এটাকেই বলা হয় ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্টের রিলেভেন্ট যে টার্মগুলো, কিছু তো আমাদেরকে মেমোরাইজ করতেই হবে। ফর এক্সাম্পল বলছি, ম্যানেজমেন্ট ফাংশন চারটা: প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং। বাট এই চারটা ফাংশনের নাম যদি আমি মনে রাখতে না পারি, তাহলে আমি কনসেপ্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবো না। দো ইটস কনসেপচুয়াল রিলেটেড, বিকজ প্র্যাকটিস যখন করব তখন এটা আমাকে মাথায় রাখতেই হবে। আর এই ব্যাপারটাকে আমি বলছি যে কনসেপচুয়াল স্কিল, দ্যাট মিন্স কনসেপ্টটা অ্যাপ্লাই করা। কোথায় ম্যানেজমেন্ট টার্মটা অ্যাপ্লাই করা যায়, কিংবা কোন অ্যাক্টিভিটিসে ম্যানেজমেন্ট প্রসেসটাকে অ্যাপ্লাই করা যায়, সেটা আমি জানতে হলে অবশ্যই আমাকে জানতে হবে যে এটা কি, ম্যানেজমেন্ট টার্মটা আসলে কি। তো থিওরি ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আমি থিওরি যদি না জানি, তাহলে আমি যখন ইন ফিউচারে কোনো অ্যাপ্লিকেশন শো করব কিংবা ইমপ্লিমেন্টেশন করতে চাইবো, তখন ওখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না। দ্যাটস ওয়াই থিওরি। নাও টেল মি হিস্ট্রি, ইজ দেয়ার এনি ইম্পর্টেন্স অফ হিস্ট্রি? পলাশির যুদ্ধ, কোনো ইম্পর্টেন্স আছে? Yes, ma'am. Yes, ma'am. ওকে, লিবারেশন ওয়ার, ইম্পর্টেন্স আছে? Yes, ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। ইয়েস। এই জাস্ট আমি অনেক পুরনো একটা ঘটনা বলেছি, আর আমাদের রিসেন্ট লিবারেশন ওয়ারের কথা বলেছি। রিসেন্ট ঠিক না যদিও, বাট ওয়ার বাংলাদেশে যত বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে ওয়ার গুলো হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ড্রাস্টিক ওয়েতে হয়েছে, সেজন্য এটা আমরা বলেছি। ওকে, এই যে প্রতিবার যতগুলো ইনসিডেন্ট হয়েছে ওয়ার রিলেটেড,
কিংবা ওয়ারের বাইরে যতগুলো নিউ নিউ কন্ট্রিবিউশন হয়েছে সবগুলোকে যদি আমরা হিস্ট্রি বলি তার একটা ইম্পর্টেন্স আছে। কোশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ ইম্পর্টেন্স। ফর এক্সাম্পল যদি আমরা 1952 এর ভাষা আন্দোলনের কথা চিন্তা করি, এখান থেকে কিন্তু আমরা একটা লার্নিং পেয়েছি যেটা আমাদের 1971-এ হেল্প করেছে ভিক্টরি গেইন করার জন্য। ঠিক একইভাবে প্রতিটা কন্ট্রিবিউশনের একটা ইম্পর্টেন্স আছে। কি কিভাবে ইম্পর্টেন্স ক্রিয়েট হয়? ফার্স্ট হচ্ছে যে কোনো ইনসিডেন্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। ফার্স্ট কি ক্রিয়েট করে? অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ইন আওয়ার মাইন্ড সেটআপ যে কি প্রবলেম হতে পারে ইফ উই ডু নট পারফর্ম ইন দিস ওয়ে। সেকেন্ড থিং ইজ জেনারেট সাম নিউ আইডিয়াস টু রেসপন্ড। অ্যাওয়ারনেস তৈরি করছে এবং নতুন আইডিয়া জেনারেট করতে হেল্প করছে। সো হিস্ট্রি ডেফিনেটলি ইম্পর্টেন্ট বিকজ হিস্ট্রি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই ভুলের জন্য এই ঘটনা হয়েছে, কিংবা ওই সময়ে ওই ভুলটাকে এভাবে সলভ করলে তাহলে আর এই ঘটনাটা হতো না। সো এরকম প্রত্যেকটা আসপেক্টের জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করে দিচ্ছে, প্লাস যাতে ইন ফিউচারে সেম নেগেটিভ ইনসিডেন্ট যাতে না হয় সেটার জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারি। So that's actually the role of history. Now let's see what about theory and history importance, which mentioned by Griffin. Okay, according to Griffin, why theory? According to Griffin, theory is a conceptual framework for organizing knowledge and providing a blueprint for action. That means on which ground we can work out. For example, if you do not know addition and subtraction, you cannot manage money. It's true. আপনি যদি অ্যাডিশন আর সাবট্রাকশনটা না বুঝেন তাহলে আপনি মানিও কিন্তু ইউজ করতে পারবেন না। মানি কি কত টাকা আসলো কত টাকা গেল এটা ইউজ করতে পারবেন না, নর্মাল টাস্কও করতে পারবেন না। ইভেন ইফ ইউ ক্যান ইউ উইল নট বি এবল টু স্পেন্ড মানি, খরচও করতে পারবেন না, সেটার জন্য আপনাকে কাউন্টিং জানতে হবে। সো দ্যাটস অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বাট ইটস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, তো এখন কোশ্চেন হতে পারে মানি কাউন্ট করছি কোয়ান্টিটির বইতে, বাট এটা কিভাবে থিওরি হয়? বিকজ ইটস লার্নিং, ইটস কনসেপচুয়াল লার্নিং। আপনি যে অ্যাডিশন শিখছেন, অ্যাডিশন মানে কি হচ্ছে, হোয়াট ইজ ইট, আবার সাবট্রাকশন মানে কি হচ্ছে, হোয়াট ইজ ইট, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ ওয়ন্ট বি এবল টু অ্যাপ্লাই। দ্যাটস হোয়াই ইটস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। Okay, so other courses learning are also, though they look like only description, but that are also part of theoretical learning because it's build up conceptual framework in your mind setup so that you can utilize that knowledge in future function. Management theories are also similarly used to build organization. That means organizational task you can practice through management theories, and these are actually act as a grounded in reality. Why it is this statement has been given by Griffin? Because এই যে ম্যানেজমেন্টের যতগুলো ফাংশন আমরা দেখছি কিংবা ম্যানেজমেন্টের ডেফিনেশন প্রসেস গুলো পড়ছি, এগুলো কিন্তু থিওরি আকারে পরে এসছে। প্রথমে প্র্যাকটিস হয়েছে সেই সময়, ওই টাইমটাতে আগে প্র্যাকটিস করে করে, হ্যাঁ একটা প্ল্যান ছিল, ডেফিনেটলি একটা থিঙ্কিং ছিল, প্ল্যানটাকে প্র্যাকটিস করে দেখেছে যে হ্যাঁ এটা এই জিনিসটাই আসলে অর্গানাইজেশনে হচ্ছে কিনা। যখন দেখা গেল যে হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে অর্গানাইজেশনে, যেভাবে একজন রিসার্চার বা একজন মেবি সে জানেও না যে সে আসলে ম্যানেজার পজিশন হোল্ড করছে, বাট সে হয়তো ওই কাজটাই করছে, যখন সে প্র্যাকটিস করলো, রিয়েলাইজ করলো যে আমি আসলে ম্যানেজারিয়াল ফাংশন পারফর্ম করছি, তখন সেটাকে থিওরি আকারে বা ডকুমেন্টেড আকারে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। সো হিয়ার every organization previously used to build based on management theories which are actually grounded in reality. অবশ্যই রিয়েলিটিতে হয়েছে, এরপর থিওরি আকারে আমরা দেখতে পাচ্ছি। Most managers develop their own theories about how they should run their organization. According to Griffin, still today maximum managers, beside the theoretical perspective, they also try to add some new perspective which is part of management also. So একেবারে কমপ্লিটলি ম্যানেজমেন্ট প্রসেস হয়তো অ্যাপ্লাই করে না, কিন্তু প্রতিবারই ম্যানেজারের কিছু নিউ নিউ টেকনিক সে কিন্তু অ্যাড করছে। প্রত্যেকটা ম্যানেজারই সাকসেসফুল হওয়ার জন্য, যারা এফিশিয়েন্ট ম্যানেজার বা the managers who actually think about the organization completely, sometimes they use different technique. এই জন্য দেখবেন সব ম্যানেজার কিন্তু একরকম না, এক একজন ম্যানেজারের
ম্যানেজিং টেকনিক কিন্তু কোয়াইট ডিফারেন্ট হয়, দো সাম specific basic things are similar. Basic thingগুলো similar, but in some cases their tricks, their utilization of skills could differ. Okay, that's actually part of theory. So যদি এই ম্যানেজাররা লার্নেড না হতো বা ম্যানেজাররা যদি ম্যানেজমেন্ট জানতেই না জানতো তাহলে কিন্তু তারা অর্গানাইজেশনকে রান করতে পারতো না। দ্যাটস পার্ট অফ থিওরি। Now history. Why history? Because history creates awareness and understanding of important historical developments in management as we are learning management. So Griffin mentioned that regarding management, we need to aware about the historical contribution made by different researchers. So these are also important for the contemporary managers or modern managers because they want to develop their management practices and they can aware about the mistakes which had occurred in previously. So those mistakes, if they want to avoid the mistakes which had occurred previously, the history is important for them. Without knowing the history, they cannot avoid those mistakes. That's why both the theory and history are important for the management concept. Is it clear? Yes, ma'am. Okay. Now next term, historical context of management. I was talking about this term that is actually primitive era contribution when the management has been practiced but not exactly identified in a term at that time. কিন্তু তখনও প্র্যাকটিস হয়েছে। ওই সময় হয়তো বা যারা প্র্যাকটিস করে তারা জানতো না যে এটাই ম্যানেজমেন্ট। পরবর্তীতে রিসার্চাররা রিসার্চ করে এগুলো আইডেন্টিফাই করেছে। ওকে, যে দ্যাট টাইম দি ম্যানেজমেন্ট was also in practice. So these different practices actually termed as management through the ages. These things are already included in your book PDF. Let me show you the PDF. Here it is. You can see figure 2.1, management in antiquity. Okay, so in different times or different era, this management has been practiced, had been practiced. How? These are different timeline. Okay, these are different timeline. You can see before century, after decade. Okay, and here you see A means this one, Sumerian. So Sumerian timeline 3000 BC to after 2500 BC, এইটুকু পর্যন্ত. Okay, the thing is that what they have contributed or what kind of managerial functions they have done. It is mentioned that they were used to perform as per written rules and regulations for governance. That means the group work or teamwork was completely governed by a specific written rules and regulations for the people. B, Egyptian. You can say at the same time it has been emerged, একই সময় emerged হয়েছে Egyptian tribe or Egyptian community. So it had stayed for a long time up to 1000 BC. At that time, they used management practices to construct pyramid. We know Egyptian হচ্ছে renowned for their pyramids. So সেই সময় যে রিসার্চাররা এটা আইডেন্টিফাই করেছেন অ্যাকচুয়ালি পিরামিড গুলো একটা স্ট্রাকচার ফলো করে হয়েছে and to construct the pyramid every people they follow the queue. Okay, and they produce this pyramid. So queue follow করে যে লাইনে কাজ করেছে, একজন লিডার ছিল নিশ্চয়ই যে ইনস্ট্রাকশন দিয়েছে কে কার পরে কাজ করবে, একটা টাইম লাইন ছিল কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবে, এবং এভরি টাইম দেয়ার ওয়াজ এ প্ল্যান, এবং প্রতিটা টার্গেট ফুলফিল করার জন্য প্রত্যেকটা পার্সনকে ডিফারেন্ট রিসোর্স দেওয়া হয়েছে।
যার যে ক্যাপাবিলিটি ছিল সে সেই অনুযায়ী তাকে সেই কাজগুলো অ্যাসাইন করা হয়েছে। সো ওভারঅল বাই analyzing the task pattern of pyramids, researchers have identified that to complete or to construct pyramid, Egyptian community had also practiced management functions. C. Use extensive set law and policies for governance. That means Babylonians. The time is after or at the middle time of these two timeline you can see, and it had practiced their functions. The community had sustained up to 500 BC, Babylonians, and they used different type of law and policy regarding governance. Okay, so managerial functions and other functions they follow based on the extensive law. Law খুব strictly follow করা হতো and policy were in implementation. D. Greeks after 1000 BC to before 500 AD, but after 500 BC, this timeline. Okay. So during this time, they used different governing system for cities and state. That means ওই সময় প্রত্যেকটা সিটি আর স্টেটকে আলাদা করে ফেলা হয়েছিল এবং প্রত্যেকটা আলাদা আলাদা সিটির জন্য আলাদা আলাদা রুলস রেগুলেশন ফলো করা হতো। একটার সাথে আরেকটার হয়তো কিছু কিছু ক্রসম্যাচ ছিল, বাট প্রত্যেকটা সিটিতে যেহেতু ডিফারেন্ট রুলস রেগুলেশন ছিল, এভরি সিটিজ পিপল অ্যান্ড স্টেট পিপল দে ওয়ার বাউন্ড টু ফলো দ্যাট রুলস রেগুলেশন। ওকে, দেন এফ, sorry, E is Romanians. You can see the timeline. They use organized structure in communication and controlling. So they focused on function of communication and control function. You can see. If Chinese, the longest community, and they used extensive organization structure for government agencies and the art. So they were very expertise people in art and in governing structure. Okay, so here it's the proof of their art capability. You can see even they were also very organized community. They believe in structure to complete their function in an organized way. G. Venetians, the timeline you can see, used organization design and planning concept. First time planning concept is separately identified in that time to control the sea. Venetian people they work on sea, different monument, different sculpture developed on sea during that time, and they were able to control the sea and they were practicing planning functions of management. Okay, so in this way we can say these are actually the management practices in antiquity. So ekdom onek age, okay, you can see 1000 years ago, okay, 1000 years ago management had been practiced in different community. Okay, so that's actually management in antiquity. Is it clear? These are just only historical based information, so you need to actually memorize these things. এখানে আসলে কনসেপ্টের কিছু নেই, এটা মেমোরাইজ করতে হবে অনেকটা রাইমসের মতো। ওকে, বাট দিস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ নিড টু নো, বিকজ ইফ ইউ ডু নট নো যে কবে থেকে ম্যানেজমেন্ট হয়েছে, আদৌ ম্যানেজমেন্ট ছিল কিনা, so this kind of query or this kind of suspect you can remove by focusing this information. Is it clear to you all? Yes, ma'am. Okay. Okay, now next issue we are moving, that is early management pioneers. রিমেম্বার এখানে যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা হয়েছে অ্যান্টিকুইটিতে, এখানে কে কোন টার্মটা ইন্ট্রোডিউস করেছে আলাদা করে কোনো পার্সনকে আইডেন্টিফাই করা যায়নি, বাট এই টাইমলাইনের পরে, অনেক পরে, মেনি ইয়ার্স আফটার মেনি ইয়ার্স অ্যাকচুয়ালি, ওকে, অনেক অনেক বছর পরে আইডেন্টিফাই করা গিয়েছে কন্ট্রিবিউটরদেরকে। সো যারা এর পরবর্তীতে ফার্স্ট যাদেরকে ম্যানেজমেন্ট কন্ট্রিবিউশন আইডেন্টিফাই করা গিয়েছে, যাদেরকে কোনোভাবে আসলে ক্লাসিফাই করা হয়নি, রাদার তাদের কন্ট্রিবিউশন গুলো যেহেতু ফার্স্ট টাইম এসছে, দ্যাটস ওয়াই দে আর টার্মড অ্যাজ আর্লি ম্যানেজমেন্ট পায়োনিয়ার্স। There are many early management pioneers, but among those many management pioneers, there are few people or few management pioneers, they are renowned. Okay, so renowned pioneers are we are going to focus. They are, you can see, Robert Wayne,
Charles Babbage and Frederick Taylor, Henry Fowell, Frank Lillian Gilbreth, these people are okay, etc. এরকম আরো অনেকে আছে। So they are actually termed as early management pioneers. So কিছু ক্ষেত্রে যাদের কন্ট্রিবিউশন গুলোকে আলাদা করে ক্যাটেগরাইজ করা গিয়েছে তাদেরকে ম্যানেজারিয়াল পিপল হিসেবে আইডেন্টিফাই করেছে অ্যাজ ফ্রম দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, আর কাউকে ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থেকে, কাউকে আদার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে। ওকে, সো হিয়ার দিস ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড বাই ডিফারেন্ট অথর্স। এই যে ক্লাসিফিকেশন গুলো আমরা দেখতে পাচ্ছি, গ্রিফিন এবং আদার যে ম্যানেজমেন্ট বুক রাইটার আছেন তারা এগুলোকে ক্লাসিফাইং করেছেন ডিফারেন্ট রিসার্চারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে ডেফিনেটলি। ওকে, বাট এর আগে যাদেরকে ক্লাসিফাই করা যায়নি, ক্লাসিফাই কিভাবে করে? একই গ্রুপে বা একই প্যাটার্নে যারা কাজ করেছে তাদেরকে এক ধরনের ক্লাসিফাই করা হয়েছে, আর যারা ডিফারেন্ট প্যাটার্ন তাদেরকে আরেক ধরনের, এরকম করে কিন্তু ক্লাসিফিকেশন গুলো হয়েছে। সো যাদেরকে কোনো আলাদা করে ক্লাসিফিকেশন করা যায়নি বা যারা একটু ডিফারেন্ট প্যাটার্নে কাজ করেছে তাদেরকে শুধুমাত্র আর্লি ম্যানেজমেন্ট পায়োনিয়ার হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। বাকিদেরকে কখনো ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভের আন্ডারে, কখনো বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভের আন্ডারে, আর কখনো ইন্টিগ্রেটিং অর ইউ ক্যান সে কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভের আন্ডারে। ওকে, সো এভাবে ক্লাসিফিকেশন গুলো এসছে। Now we are going to focus on early management pioneers. So early management pioneers are the renowned people whose tasks cannot be classified into classical management or behavioral management. Rather, they are different pattern people. So Robert Owen was the British industrialist. Actually, he was an industrialist. He worked with the factory, who was one of the first manager to recognize the importance of human resources. That means সে কাজ করেছে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি ওয়ার্কারদের নিয়ে। সো ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে কাজ করেও সেই মনে হয় প্রথম পার্সন ছিল যে পিপলকে বা ওয়ার্কারদেরকে এমপ্লয়ি বা হিউম্যান রিসোর্স হিসেবে কনসিডার করেছে, আইডেন্টিফাই করেছে। And the timeline you can see 1771 to 1858. He implemented better working conditions for the people, but because according to him, employees or workers are actually human beings. So they must not be treated as animal or machine. That's why he implemented better working condition by considering different things like child people or child labor should not be practiced. So এই টাইমলাইনের সময় কিন্তু ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট রেকগনাইজ করেছে চাইল্ড লেবার প্র্যাকটিস করা যাবে না। And he also practiced meals for employees, that employees are working for a longer hours within the organization. Maybe it is not possible for them to arrange meals, so organization can provide meals for them. And even shorter working hours, that means longer working hours are harmful for the worker because they may lose their energy and productivity could be dropped. So by considering these issues, the early management pioneer, that means Robert Wayne, had tried to implement the better working condition. Okay, these are the contribution of Robert Wayne. Now Charles Babbage, we generally know the person as a computer inventor. প্রথম উনি কম্পিউটার ইনভেন্ট করেছেন, as we know. But Charles Babbage is also renowned for his another contribution in management. How? English mathematician who focused on creating efficiency of production through division of labor and the application of mathematics to management problem. Though he was a mathematician, but he identified that the people performance could be efficient if they are assigned with the task which he can do or she can do. Okay, that is division of labor. মানে হচ্ছে যে যেই কাজটা করতে পারে বা যার যে কোয়ালিফিকেশন আছে তাকে শুধু সেই কাজটাই দেওয়া উচিত, তাহলে সে এফিশিয়েন্ট পারফরমেন্স করতে পারবে। ফর এক্সাম্পল, কোনো এমপ্লয়ি যে সেলস ভালো করতে পারে তাকে যদি আমি অ্যাকাউন্টিং এর কাজ দেই তাহলে কিন্তু তার অ্যাকাউন্টিং এর কাজ ভালো হবে না। একইভাবে যে পার্সনটা টেকনোলজি প্রডিউস করতে পারে বা টেকনোলজি হ্যান্ডেল করতে পারে তাকে যদি আমি ম্যানেজমেন্টের কাজ দিই সে ভালো করতে পারবে না।
So Charles Babbage had recognized these things, that people performance efficiency in terms of production. That means if you want to generate more production, more performance from the employees, you must practice division of labor. So the term division of labor means assign the people in a specific task which he can do as per his background or as per his capability. যে যে কাজটা করতে পারে তাকে সেই স্পেসিফিক ডিপার্টমেন্টে বা স্পেসিফিক টাস্কে অ্যাসাইন করা। And with the application of mathematics, like mathematics means how many people can work to complete the function. For example, একটা ফাংশন কমপ্লিট করার জন্য 10 জন এমপ্লয়ি দরকার, কিন্তু আপনি 5 জন দিয়ে যদি কাজ করান তাহলে কাজটা কমপ্লিট হবে না। সো এরকম কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইউ ক্যান ক্যালকুলেট যে একটা কাজ বা একজন এমপ্লয়ি 10 ইউনিট প্রডিউস করতে পারে, তাহলে 10 জন এমপ্লয়ি কত ইউনিট প্রডিউস করতে পারে। কিংবা একটা টেকনোলজি 1 মিনিটে 5 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে পারে। সো এই টেকনোলজিটা 10 মিনিটে কয়টা প্রডিউস করতে পারবে বা কয়টা প্রোডাক্ট প্রডিউস করতে পারবে। So in this way, by the application of mathematics, Charles Babbage had focused on solving the management problems too. A book had written by Charles Babbage, that is on the economy of machinery and manufacturers. So these are the contribution of Charles Babbage during this timeline. They are termed as only these two persons renowned among all early management pioneers. আরো অনেকে আছে, বাট এর মধ্যে এই দুইজন বেশি renowned. Okay. Now there are different management perspectives. As we know, classical management perspectives among them is most important too. Classical management perspectives can be generally classified into two ways. One is scientific management, another administrative management. Okay. So classical management perspective can be identified into two ways. Classical management perspective. One is scientific management, another is administrative management. Okay. So in case of scientific management, as we already know, scientific issues always involves the specific logical sequence and quantitative issues. So during scientific management, the researchers or the contributors, they were concerned with improving the performance of individual workers through gaining efficiency. Okay, so efficiency means what? কে বলতে পারবে? Efficiency means what? Nusrat Amin, are you there? Yes, ma'am. বলেন, what is efficiency? Efficiency কি? Effectiveness and efficiency. Chapter 1 এ শিখেছি। ম্যাম কোন Sorry, কাজ ma'am. সঠিক সময়ের মধ্যে ম্যাম সঠিকভাবে করা, এফিশিয়েন্সি। ম্যাম ওয়েস্টেজের পরিমাণ রিডিউস করা। ওকে, হ্যাঁ এটা হয়েছে। ফুল স্কিল কে পটেনশিয়াল বললেন? দিন স্কিল কাজ কেন করে। এফিসিয়েন্সি হবে? স্কিল ইউটিলাইজ করে আপনি এফিসিয়েন্সি এনশিওর করতে পারেন, বাট স্কিল ইজ নট এফিসিয়েন্সি। তৌফিক কি বলছিলেন আরেকবার বলেন। ফুল পটেনশিয়াল দিয়ে কোনো আউটপুটের জন্য কাজ করা। ওকে, আচ্ছা। আহ, মোটামুটি আপনারা কাছাকাছি যাচ্ছেন। ফাহিম অনেকটা বেশি কাছাকাছি বলেছেন, মানে একদমই রাইট বলেছেন। ম্যাম টাইম সেভার হিসাবে কাজ হতে পারে, হ্যাঁ, টাইম সেভ করা। রাইট, সেটা হতে পারে। ওকে, ম্যাম আপনি যেটা বুঝিয়েছেন যে একটা কৃষককে দিয়ে তো মানে ইফিশিয়েন্টলি কৃষি কাজটাই করানো যাবে, অন্য টেকনোলজির কাজ তো আর করানো যাবে না। ওকে, রাইট। আচ্ছা, একজন বলছেন হাইয়েস্ট আউটপুট। আফসানা, হোয়াট ইজ অ্যাচিভিং হোয়াট? ম্যাম গোল যতটুকু আর কি মানে প্রোডাক্টিভিটি। আচ্ছা, ম্যাম এটা কি ওইটা না যে ম্যাম আমরা যদি কোনো খরচ অথবা টাইম দুইটাই সেভ করতে পারি বা যে কোনো দুইটার একটাও সেভ করতে পারি তাহলে সেই কাজটা এফিশিয়েন্টলি করা হবে। রাইট রাইট রাইট। আচ্ছা, কেউ একজন বলেছেন হাইয়েস্ট আউটপুট। রিমেম্বার, হাইয়েস্ট আউটপুট প্রডিউস করতে গিয়ে কিন্তু কোনো ডিফল্ট পারফর্ম করা যাবে না। ওকে, কিংবা
প্রেশারাইজ ক্রিয়েট করা যাবে না। প্রেশারাইজ ক্রিয়েট করা কিংবা ডিফল্ট পারফর্ম করে যদি হাইয়েস্ট আউটপুট তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা এফিশিয়েন্ট হবে না। ওকে, তো আপনি যদি বলেন যে প্রোডাক্টিভিটি বাড়ানো, হ্যাঁ প্রোডাক্টিভিটি ইজ পার্ট অফ ইফিসিয়েন্সি, দ্যাটস ট্রু, ওয়ান কাইন্ড অফ efficiency ensuring, বাট প্রোডাক্টিভিটি যদি ডিফল্ট পারফর্ম প্রডিউস করে তাহলে সেটা প্রোডাক্টিভিটি হবে না। ওকে, আর একজন বলেছেন ইউজ রিসোর্স ইউজ করা, রাইট, ডেফিনেটলি রিসোর্সটা ইউজ করতে হবে বাট wisely, right, using resources wisely, so that's part of efficiency. So in case of scientific management, from the classical management perspective, in scientific management the researchers, they were very concerned about the efficient performance of employees. That means employees are enabled to perform effectively as well as efficiently. That means they will do the work by saving resources, by saving time, but there will be no default performance, and that was part of scientific management. The next thing that is grew out of the industrial revolution, labor shortage. That means during that time, researchers were also concerned about the industrial revolution. That means industry were increasing, but there were no people to work. Lack of people were there. Okay, so অনেক অনেক industry build up হচ্ছে কিন্তু people খুঁজে পাওয়া যাচ্ছে না. So during that time, researchers were concerned about the industrial revolution in this way, that why people are in shortage, and this timeline was at the beginning of the 20th century, and this is part of scientific management. There are many contributors in scientific management which we will learn later on. Okay, just একটু পরে আমরা দেখবো। So scientific management হচ্ছে to think about the contribution about increasing employees efficiency or workers efficiency to gain more productivity for the organization, as well as to manage the labor shortage. Okay, then administrative management. Administrative management is a theory that focuses on managing the total organization. It's not concerned about only one function. We know that administrative management কিন্তু overall পুরো অর্গানাইজেশনকে ম্যানেজ করার ওয়েটা কি বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। There are also some contributor in administrative management. ওকে, যেমন অনেকের নাম আপনারা অলরেডি জানেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে গ্রেট কন্ট্রিবিউশন হেনরি ফেল, দেন ম্যাক্স ওয়েবার bureaucracy theory generate করেছে. So there are many contributors in scientific management as well as administrative management. Okay, so এই দুটো কনসেপ্ট কি আমরা বুঝতে পেরেছি, scientific management and administrative management? Yes, ma'am. Okay, now we will focus on the contributors. First contributor in scientific management, Frederick Taylor. Timeline you can see 1800s, that means 18th century. Okay, you can see he is actually the father of scientific management. তাকে father of scientific management বলা হয়। Remember, ফ্রেডেরিক টেইলরই একমাত্র ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, আর হেনরি ফেওল হচ্ছে ফাদার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট কিংবা ম্যানেজারিয়াল ফাংশনস। ওকে, সো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ফাদার হচ্ছে ফ্রেডেরিক টেইলর, আর ব্যুরোক্রেসি কন্ট্রিবিউট করেছেন ম্যাক্স ওয়েবার। দিস কন্ট্রিবিউশনস আর ভেরি ইম্পর্টেন্ট, সো ইউ নিড টু রিমেম্বার দ্য কন্ট্রিবিউটরস নেম। ওকে, নাও লুক at the term that which things he had contributed. Frederick Taylor's contributions are: first, the systematic study of the relationship between people and tasks to redesign the work for higher efficiency. Frederick Taylor were concerned about that how people should be organized in which task, কাকে কোন টাস্কে দেওয়া যায়, কে কোন ডিপার্টমেন্টে কাজ করলে efficiency gain করবে, and this systematic study had been performed by Frederick Taylor. He had identified this thing, যে কোনো অর্গানাইজেশন যদি efficiency gain করতে চায়, definitely they must be provided or they must be arranged with the task for which task or for what task their skills are matching. Taylor also sought the reduced time a worker can spend on each task by optimizing the work process. That means Taylor focus on, যেহেতু সে সায়েন্টিফিক ওয়েতে ক্যালকুলেশন করেছে, সে আইডেন্টিফাই করেছে যে কিছু ওয়ার্ক প্রসিডিউর এমন হতে পারে যে যেটাকে অ্যাপ্লাই করে টাইম স্পেন্ড কমানো যায়। ফর এক্সাম্পল, প্রিভিয়াসলি হয়তো একটা কাজ একজন এমপ্লয়ি সিম্পল একটা কাজ করতে তার 1 ঘন্টা সময় লাগতো,
ফ্রেডেরিক টেইলর বলছে যে এই 1 ঘন্টাকে কমিয়ে যদি 30 মিনিটস আর 40 মিনিটস রিডিউস করা যায়, হতে পারে সেটা ওয়ার্ক প্রসেসটাকে রিভাইজ করে, কিংবা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করে, কিংবা সিস্টেমেটিক কিছু চেঞ্জ করে যদি টাইম স্পেন্ডটাকে কমানো যায়, তাহলে তাকে অন্য আরো কাজে অ্যাসাইন করা যেতে পারে, কিংবা তার বোরিংনেসটাও কিন্তু রিমুভ করা যেতে পারে। সো Taylor sought to reduce the time of workers spent on each task by optimizing the way the task was done. That means work process-টাকে সে optimize করেছে। Replace old methods of how to do work with scientifically based work methods to eliminate soldiering, where employees deliberately work at a slower pace than their capabilities. Okay, what does it mean? It means Taylor had noticed that when people are working in a group or when they're assigned with a teamwork, there are some people who are practicing soldiering. They are avoiding to give their enough effort which they are capable of. সোলজারিং মানে হচ্ছে যে কিছু এমপ্লয়ি বা কিছু ওয়ার্কার যারা যতটুকু ইফোর্ট দিয়ে কাজ করতে পারে সেই ইফোর্টটুকু তারা ইচ্ছে করে দিচ্ছে না, কম দিচ্ছে। অনেকটা এরকম করে চিন্তা করেন যে আপনারা 10 জন একটা রশি পুল করছেন, একটা রোপ পুল করছেন, 10 জনের মধ্যে 10 জন কিন্তু সেম টাইপের ইফোর্ট দিবে না। 2-1 জন একটু কম এফোর্ট দেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, কেউ হয়তো জাস্ট নামে মাত্র ধরে রাখতে পারে, দেখাচ্ছে সে খুব এফোর্ট দিচ্ছে কিন্তু এফোর্ট দিচ্ছে না, এরকমও হতে পারে। সো ফ্রেডেরিক টেইলর সেটা তখনই আইডেন্টিফাই করেছে যে কিছু সিস্টেমেটিক লুপহোলস এর জন্য এমন হতে পারে যে ওয়ার্কার বা এমপ্লয়িজ সাম এমপ্লয়িজ দে আর ওয়ার্কিং ইন স্লোয়ার পেস দ্যান দেয়ার ক্যাপাবিলিটিস। সো ইফ দেয়ার আর সাম সায়েন্টিফিক মেথড, কিছু সায়েন্টিফিক মেথড যদি অ্যাপ্লাই করা যায় যেখানে প্রত্যেক এমপ্লয়িকে রেসপন্সিবল করা যেতে পারে বা প্রত্যেক এমপ্লয়ির আলাদা কাজগুলোকে আইডেন্টিফাই করা যায়, তাহলে এমপ্লয়ি বা ওয়ার্কার তারা এই সোলজারিং টার্মটা প্র্যাকটিস করতে পারবে না বা সোলজারিং টেন্ডেন্সি তাদের মধ্যে আসবে না, বিকজ দে উইল বি অ্যাওয়ার দ্যাট দেয়ার টাস্ক ইজ মনিটরিং, দেয়ার টাস্ক ইজ ইভালুয়েটিং। সো যখন ইন্ডিভিজুয়াল কাজ ইভালুয়েট করা হয় যে কে কতটুকু করেছে, কে কোন পার্টটা করেছে, এটাকে যখন এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা যায় তখন ইজিলি এই সোলজারিং টেন্ডেন্সিটা রিমুভ করা পসিবল। যেমন আপনাদের অ্যাসাইনমেন্টের কথা যদি বলি, অ্যাসাইনমেন্টে কেন আরো বেশি নাম্বার এমপ্লয়ি আমি অ্যালাউ করি না, মানে গ্রুপ মেম্বার অ্যালাউ করি না, নট এমপ্লয়ি। সো কেন, কারণ হচ্ছে একটা গ্রুপে যদি মোর মেম্বার থাকে তাদের মধ্যে টেন্ডেন্সি থাকবে মিনিমাম, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি একটা গ্রুপে যদি 6 জন 7 জন থাকে, 2-3 জন অটোমেটিক্যালি কাজ করবে না, স্টিল 5 জনের মধ্যে there could be high chance that one student, মেবি পার্সেন্টেজ খুবই কম হতে পারে, যদি 9টা গ্রুপ হয় হয়তো বা 9টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপে এরকম অ্যাটলিস্ট পাওয়া যেতে পারে যে 2টা একটা গ্রুপে যে একজন স্টুডেন্ট অ্যামাং অল গ্রুপ মেম্বার্স ইজ নট ওয়ার্কিং, অথবা করলেও খুব সামান্য একটু করেছে কিংবা অনেক এক্সকিউজ দিচ্ছে। এই ধরনের পিপল সবসময় ছিল, আছে, থাকবে। ওকে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও এরকম ছিল। আমাদের গ্রুপে যে মেম্বার, আমরা 5 জন কাজ করতাম, যদিও আমাদের একটা ইয়ে ছিল যে যেমন আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের গ্রুপ মেম্বার সিলেক্ট করবেন, সেরকম ভালো মনে করেই সিলেক্ট করেছিলাম, কিন্তু তার মধ্যে একজন ছিল যাকে কখনোই পেতাম না। একজন ছিল নাম কা ওয়াস্তা, মানে হচ্ছে শুধু ওর নাম থাকতো, অনেকবার যেহেতু অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রুপ লিডার হিসেবে কাজ করতাম, তো সেক্ষেত্রে অনেকবার থ্রেড দেওয়ার পরেও তাকে মানে আনতে পারিনি কাজে। একদিন তো আমি খুব বকাই দিয়েছি, যেহেতু স্টুডেন্ট ছিলাম, ক্লাসমেট, ফ্রেন্ড, আর আপনাদের যেমন একটু গ্যাপ থাকে যে অনেকে হয়তো সিনিয়র থাকে, জুনিয়র থাকে, এরকম কম্বিনেশন থাকে, আমাদের আসলে সেরকম, আমরা সবাই সেম এজ, সবই ফ্রেন্ড, একই, আমাদের তো যেহেতু একই সাথে অ্যাডমিশন নেওয়া, একই সেমিস্টারে থাকা, সো সবাই সেম এজের। তো এই জন্য একদিন খুব বকাও দিয়েছিলাম, বলেছিলাম যে তোর আর কাজই করার দরকার নেই, তোর নাম থাকবে না রিপোর্টে, এরকমও বলেছিলাম। তো যেদিন থ্রেড দিয়েছিলাম তার পরের দিন টাইমলি হাজির হয়েছিল। এরপরে সেদিন হয়তো, কারণ একদিনে তো সব কাজ কমপ্লিট হয় না, সেদিন হয়তো কিছুটা কাজ করেছে, এরপর আবার হাওয়া, মানে এরকম পার্সন কিন্তু সব সময় থাকবে। যদিও হিউম্যানিটি গ্রাউন্ডে আমরা
একদমই নামটা এলিমিনেট করতে পারিনি, বিকজ বাকি গ্রুপ মেম্বাররা তখন আমাকে বুঝিয়েছে যে না এটা ঠিক হবে না, ঠিক আছে ওর কাছ থেকে অন্য কিছু সাবসিডি নিয়ে নিবো, এটা সেটা অনেক কিছু। যাই হোক, সো এই যে ব্যাপারটা, এটা ছিল সোলজারিং টেন্ডেন্সি। এটাকে আরেকটা টার্মও বলা হয়, আপনারা ইন ফিউচারে অন্য কোর্সে পাবেন, দ্যাট ইজ সোশ্যাল লোফিং। টার্মটা মনে রাখেন, যারা সোলজারিং টেকনিক প্র্যাকটিস করে তারা এই টার্মটাও প্র্যাকটিস করে, সোশ্যাল লোফিং। ওকে, so Frederick Taylor identified this term and he tried to solve the term. He mentioned that if you use any technical things or scientifically specific task, you can easily eliminate soldiering. So কিছু ক্ষেত্রে যেমন আপনাদের কি যে প্রেজেন্টেশন নেই, টার্ম পেপার প্রেজেন্টেশন নেই, তখন প্রেজেন্টেশনের থ্রুতে কিন্তু we can identify, we can understand that who had done which type of task. ওকে, কে কোন কাজটা করেছে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। Even viva session is also another technique to assess that whether you are studying or whether you are seriously thinking about the issue or not. Okay, ঠিক একইভাবে আরো রিগোরাসলি অর্গানাইজেশনের টাস্কের ক্ষেত্রে এটা আইডেন্টিফাই করা পসিবল ইফ এমপ্লয়িজ আর প্রোভাইডেড উইথ দ্য স্পেসিফিক টাস্ক along with the monitoring process and the evaluation process। তখন কিন্তু এমপ্লয়ি একদমই অ্যাওয়ার হয়ে যাবে যে they are in this task or in this case the person cannot practice soldiering। Taylor also believed in selecting, training, teaching, and developing workers. That means, according to Taylor, if you want to get highest level of performance from employees or higher efficiency from your employees, you should select proper personnel for the organization as per the qualification, as per the nature of the task. After selection, you should give training or instruction. Training by instruction, Nadia, you cannot let people to work. Teaching is also one kind of guideline or learning session, which is part of training. And development or developing workers means it's also continuous process of learning, which is related to future tasks. So these terms right now we are practicing in HRM, but at that time, these functions or these things had been recognized by Taylor, which is actually scientifically proven as successful function for the organization. He also mentioned that time study can use for standard planning, or you can use exception rule of management, slide rule, instruction card, pitch work pay plan to control and motivate employees। টাইম স্টাডি অফ জব মানে হচ্ছে একটা কাজ করতে কত মিনিট লাগছে, এবং একটা জব বা একটা পজিশনে যদি 10টা কাজ থাকে তাহলে 10টা কাজের জন্য টোটাল কত মিনিট লাগছে। টাইম স্টাডিটা আবার স্যালারি বা ওয়েজ ক্যালকুলেট করতেও কিন্তু হেল্প করে। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক থিংস অর সায়েন্টিফিক মেথডস। ইভেন Taylor also mentioned that you should plan beforehand, and the plan should be standard based if you want to practice managerial functions successfully। Sometimes there could be exceptional rule of management, মানে আপনি যেটা নরমাল গদবাধা ম্যানেজারিয়াল ফাংশন পারফর্ম করছেন, কিছু কিছু সময় বেসড অন দ্য অর্গানাইজেশন সিচুয়েশন ইউ মে নিড টু প্র্যাকটিস এক্সেপশনাল থিংস, কারণ সব অর্গানাইজেশনের কন্ডিশন সবসময় একই রকম নাও থাকতে পারে, ইট কুড চেঞ্জ। ওকে, ইভেন স্লাইড রুল মানে হচ্ছে একটা স্পেসিফিক টাস্কের পরে আর কোন টাস্কটা আসবে একটার পর একটা স্লাইডের মতো করে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করা। ইনস্ট্রাকশন কার্ড মানে হচ্ছে প্রত্যেক এমপ্লয়িকে একটা কার্ড দেয়া যেতে পারে, যেই কার্ডে আজকে সে কি কি কাজ করবে সেটা লেখা থাকবে। পিচ ওয়ার্ক পে সিস্টেম মানে হচ্ছে একটা কাজের জন্য অ্যামাউন্ট, এরকম সে প্রতিবার যে কয়টা কাজ করবে কাজ শেষে অ্যামাউন্ট। যেমন অনেকটা এরকম যে যারা ব্রিক লেয়ারে কাজ করে, আমরা অনেক সময় দেখি যে ব্রিক ব্রেকিং এর কাজ যারা করে, পার ডেতে যে কয়টা ব্রিক ভাঙতে পারলো সেই অনুযায়ী তাকে টাকা দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ পিচ ওয়ার্ক পে। সো এরকম যদি প্রত্যেক এমপ্লয়িকে পার ডেতে তার স্পেসিফিক টাস্কের জন্য যতটুকু কাজ করলো সেটার জন্য যত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, দ্যাট ইজ পিচ ওয়ার্ক পে সিস্টেম। So these techniques had been generated by Taylor to solve the problem to motivate employees to work within organization. নেক্সট থিংস, তার আগে বলেন আপনাদের এই রিলেটেড কি কোনো প্রবলেম আছে, কন্ট্রিবিউশন রিলেটেড? ওকে, আচ্ছা আরেকটা টপিক একটু পড়বো সায়েন্টিফিক ম্যানেজমেন্টেরই, তারপর ছেড়ে দিব, ডোন্ট ওয়ারি।
Steps in scientific management. This is most important term from this chapter. This could be relevant to even any case study too. Okay, so please try to understand the term. Taylor identified this process, and this process is now universal too. এখনো অনেক অনেক অর্গানাইজেশনে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রসেসকে বেস প্রসেস ধরে কিছু মডিফিকেশন বা চেঞ্জ করে ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা হয়। ওকে, so steps in scientific management are very important. There are 4 steps you can see. First, develop a science for each element of the job to replace old rule of thumb methods. That means new scientific calculation should be generated to replace the previous method. Previously যেমন গদ বাঁধা ছিল বা জেনারেল একটা টার্ম ছিল, এখন বলছি কোনো জেনারেল টার্ম ইউজ না করে সায়েন্স ওয়েতে চিন্তা করতে। এখন সায়েন্স ওয়েটা কি, যে স্পেসিফিকেশন, specialized thing, and calculation, quantitative, logical, and even the conceptual. These issues you need to develop or you need to attach with any kind of activities which will replace your previous general issues. After developing the science, সব এলিমেন্টের জন্য বলছে, প্রোডাকশন হোক, মার্কেটিং হোক, দেন এমপ্লয়ি রিলেটেড হোক, ফাইন্যান্স রিলেটেড হোক, সব জায়গায় সায়েন্সের এলিমেন্টকে অ্যাড করতে বলা হয়েছে। ওকে, after developing the science for each element of the task, then you should select people or you should collect employees for your organization scientifically. That means when you give job advertisement, after giving job advertisement, when you recruit people recruitmenটের সময় কি হয়, ম্যাক্সিমাম অর্গানাইজেশন কি প্র্যাকটিস করে, রিটেন টেস্ট নেয়, ভাইভা নেয়, অথবা ডেমো প্রেজেন্টেশন নেয়, তারপরে তাকে রিক্রুট করে থাকে ইনিশিয়াল লেভেলে। মিড লেভেল ম্যানেজারের পজিশনের ক্ষেত্রেও অ্যাটলিস্ট ভাইভা নিয়ে থাকে, তাকে অ্যাসেস করে ডিফারেন্ট ওয়েতে। এই যে অ্যাসেসমেন্টটা হচ্ছে কোন ওয়েতে, অর্গানাইজেশন দেখতে চাচ্ছে যে কোয়ালিফিকেশন তার যা আছে, একজন ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন যা আছে সেটা জবের কন্টেন্টের সাথে ম্যাচ করছে কিনা। সো এই যে সিলেকশন ডিসিশনের সময় ম্যাচিং করার একটা ওয়ে, যে একজন পার্সনের কোয়ালিফিকেশন জবের রিকোয়ারমেন্ট বা জবের প্রসেসের সাথে ম্যাচ করছে কিনা, দ্যাট ইজ কল সায়েন্টিফিক্যালি সিলেকশন। বিকজ ম্যাচ করার পরেই যখন অর্গানাইজেশন মনে করে ইয়েস হি ইজ সুইটেবল, দেন দ্য পার্সন ইজ গেটিং জব অর অর্গানাইজেশন ইজ সিলেক্টিং দ্যাট পার্সন। So step 2 is scientifically select employees and then train them. After selecting, now you should provide instructions or train them, and that's also should be scientifically. ট্রেনিংটাও সায়েন্টিফিক্যালি ডিজাইন করতে হবে, মানে ইলজিক্যাল কোনো ট্রেনিং কন্টেন্ট আনা যাবে না। জবের সাথে রিলেভেন্ট ক্যালকুলেটিভ ওয়েতে কতদিনের ট্রেনিং দেওয়া উচিত, কোন কন্টেন্টে ট্রেনিং দেওয়া উচিত এবং কেন ট্রেনিং দেওয়া উচিত, এই সবগুলো ডিফাইন করে তাকে ট্রেনিং এ পাঠানো উচিত। দ্যাট ইজ সায়েন্টিফিক্যালি ট্রেনিং সিস্টেম। So scientifically select employees and then train them to do the job as per step 1, because step 1 এ কি সব কিছুতে সায়েন্স অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে, সায়েন্টিফিক ওয়ে অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে। Step 3, after giving training, when employees are working, supervise employees to make sure that they follow the rules or prescribed method for performing their job. Instruction follow করা, ট্রেনিং অনুযায়ী যাতে প্রতিটা step by step they are following to perform the task, that must be occurred here. So it's the managerial function, it's the responsibility of manager to supervise employees, to monitor their tasks, that whether they are following the given rules properly or not. That means here this step can also remove soldiering, okay, because monitoring evaluation is important. Finally, continue to plan the work but use workers to get the work done. Same process follow করা এবং এটা ডেফিনেটলি এনশিওর করা যাতে প্রত্যেক এমপ্লয়ি এই প্রসেসের সাথে ইউজড টু হয়ে যায় to complete the function. So these are steps in scientific management which organization can practice, and this scientific management process had generated by Frederick Taylor. Is it clear to you all? Yes, ma'am. Yes, ma'am. Okay, so that's all for today. আজকে আর কোনো টপিকে যাচ্ছি না, এই পর্যন্ত